শুভ সন্ধ্যা। আজ রাতের রহস্য রেডিওতে সবাইকে স্বাগতম জানাই এবং প্রথমত আমি জানিয়ে রাখতে চাই হ্যাপি কিডস ডে। কিডস ডে তো আর ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যেই পড়ছে ঠিকই, তবে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে এটা কোনো অ্যানাউন্স করবার জিনিস নয়। এছাড়া কাল ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, তার মানেই এক কথায় একটা প্রেম প্রেম ভাব আছে। সেই ভাবনা চিন্তা করেই আমরা রিসেন্টলি একটা রোম্যান্টিক সিরিজ শুরু করতে চলেছি যার নাম প্রেম প্রেম, এবং এই সিরিজে খুব সম্ভবত বেশ 10-12টি লেখা থাকবে খুব সুন্দর রোম্যান্টিক গল্প, যা শুধুমাত্র প্রতি রোববার শুনতে পাওয়া যাবে আমাদের চ্যানেলে। এবং সেই ভাবনা চিন্তা করেই হয়তো ভ্যালেন্টাইন্স ডের আগের দিন আমরা এই রোববারটা বাছাই করে নিয়েছি আমাদের আরও একটি নিবেদন পেশ করবার জন্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আদিম নৃত্য। পুরুষ মাকড়সা প্রেমে পড়লে তার প্রেমিকার জন্য নানা অঙ্গি ভঙ্গিতে ভুঁ ভুঁ করতে থাকে তার সামনে, কিন্তু প্রেম হওয়ার পর এই ভ্রমরের ভোঁ ভোঁ করবার মতো মনোভাব আর থাকে না। আজ তাই হয়তো রাতের রহস্য রেডিও চ্যানেলে আমরা এরকমই একটি রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হয়েছি। আর আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আদিম নৃত্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30শে মার্চ 1899, ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। আদি নিবাস পশ্চিমবঙ্গ রাজ্য শাসিত উত্তর কলকাতায় বড়নগর কুটিঘাট অঞ্চল। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় মাত্র 20 বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার সাথেই তার সাহিত্য চর্চাও একই সাথে চলতে থাকে। তার শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে 1932 সালে। আজ তারই গল্প আদিম নৃত্য শুরু হতে চলেছে। গল্প পাঠে রণদৃত্য, গল্পের সূত্রধর আমি দেবদাস। শুরু হচ্ছে আদিম নৃত্য। পুরুষ মাকড়সা প্রেমে পড়লে প্রেয়সীর সামনে নানা রকম অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করতে থাকে, কিন্তু মিলন ঘটবার পর আর তার নৃত্য করবার মতো মনোভাব থাকে না। প্রেম মুগ্ধা স্ত্রী মাকড়সা তখন তাকে গ্রাস করে আত্মসাৎ করে ফেলে। যার 8টা পা এবং 16টা হাঁটু আছে, সে যে সুযোগ পেলেই নৃত্য করবে তাতে বিস্ময়কর কিছু নেই। কিন্তু অতগুলো পা ও হাঁটু থাকা সত্ত্বেও মানুষ অনুরূপ অবস্থায় ঠিক অনুরূপ কাজই করে থাকে। ডারউইন মহাশয়ের কথা সত্য হলে এটা স্বীকার করতেই হয় যে মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে। হয়তো নারী জাতির সামনে নৃত্য করবার স্পৃহা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি, এবং নারী জাতীয় যখন আমাদের সঙের মতো নৃত্য দেখে বেবাক গ্রাস করে ফেলে, তখন তারা তাদের আদিম অতিবৃদ্ধ পিতামহীর মৌলিক বৃত্তিরই অনুসরণ করে। কিন্তু এসব বাজে কথা। কাজের কথা এই যে আমরা অহরহ নানা কলাকৌশল দেখিয়ে নারীকে ধাপ্পা দেবার চেষ্টা করছি, কিন্তু ধাপ্পা টিকছে না। নারীর মোহমুক্ত চোখে তা বারংবার ধরা পড়ে যাচ্ছে। উদয় শঙ্করের গলায় যিনি মালা দেবেন তিনি জেনে বুঝেই দেবেন।
শ্রীমতী লতারানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। বলে রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক, সামাজিক, ঐহিক, দৈহিক, পৈতৃক বা পারত্রিক কিছুমাত্র ছিল না। কিন্তু প্রতিবন্ধক না থাকলেই যদি মিলন ঘটত, তবে আর ভাবনা ছিল কি? যা হোক, কবির ভাষায় খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। লতা কলকাতায় নিজের বাড়িতে একেবারে কালচারের ঝাল লঙ্কা লাল ঠোঁটে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আহার করত, এবং জমিদারের ছেলে বীরেশ্বর বনে বনে শিকার করে বেড়াতো। সহসা কি করে একদিন দুজনের দেখা হয়ে যায়। তারপরেই উক্ত প্রণয় ঘটিত জটিলতার সৃষ্টি, এবং তারপরেই বীরেশ্বর লতারানীর সামনে মেটাফরিক্যালি নাচ করতে লাগে। তার ঠোঁটে হাসি, চোখে কৌতুক। সে এই নৃত্য উপভোগ করছে, কদাচিৎ হাততালি দিয়ে তা জানিয়েও দিচ্ছে। উৎসাহিত বীরেশ্বর আরও বেগে নাচ শুরু করে। নাচতে নাচতে তার কাছে ঘেঁষে আসে, কিন্তু লতারানী মৃদু হেসে অলক্ষিতে সরে যায়। নর্তকী ও দর্শকের মধ্যে ব্যবধান পূর্ববৎ থেকে যায়, কমে না। কিন্তু ব্যাপারটা ক্রমে যেন কেমন দুর্বোধ্য হয়ে যায়। স্পষ্ট ভাষায় না বললে চশমা পরা অস্পষ্টদর্শী পাঠক ঠিক বুঝতে পারবেন না। একদিন সন্ধ্যার পর লতাদের ড্রয়িং রুমে লতা ও বীরেশ্বর বসেছিল। লতার ডাক্তার বাবাও এতক্ষণ ছিলেন, কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পেয়ে তিনি বাইরে চলে যান। বীরেশ্বর উঠে এসে তার পাশের চেয়ারে বসল। তার গায়ে সিল্কের পাঞ্জাবি, ঢিলা আস্তিনের ভেতর থেকে 3.5 ইঞ্চি চওড়া কবজি সমেত হাত দুটো দেখা যায়। সে একটু হাতটা চালিয়ে হাতাটা আর একটু তুলে দিয়ে বেশ অলস কণ্ঠে বলে, আজ ব্যায়াম সঙ্গের মিটিংয়ে বক্তৃতা দিতে হয়েছে। বিস্ময় আর প্রশংসা ভরা গলায় লতা বলল, আপনি বক্তৃতা দিতেও পারেন? একটু হেসে বীরেশ্বর বলল, পারি যে তা নিজে জানতাম না, কিন্তু বলতে উঠে দেখলাম পারি। কি বক্তৃতা দিলেন? এই স্বাস্থ্য, ব্যায়াম, শিকার এই সম্বন্ধেই 2-4 কথা। সকলেই বেশ মন দিয়ে শুনছিল দেখলাম। লতা বলল, আপনি শুনেছি একজন মস্ত শিকারী। কি শিকার করেন? বীরেশ্বর তাচ্ছিল্য ভরে বলল, বাঘ, ভাল্লুক, তাছাড়া আর কি শিকার করব বলো? সিংহ তো আমাদের দেশে পাওয়া যায় না। কটা বাঘ মেরেছেন? তাও গোটা ঠিক হবে। আমার বাড়িতে যদি কখনো যাও দেখবে, তবে মুন্ডু শুদ্ধ চামড়া আমার ঘরে সাজানো আছে। যাবে লতা? একদিন চলো না। লতা হাসল। প্রশ্নের কোনো জবাব না দিয়ে সে বলল, আপনার খুব সাহস না? কপালটা একটু কুঁচকে বীরেশ্বর বলল, সাহস কি জানি, আছে বোধ হয়। কখনো ভয় পেয়েছি বলে তো মনে হয় না। তারপর তার মুখের দিকে চেয়ে বলল, আচ্ছা, এবার তোমার জন্য একটা বাঘ মেরে নিয়ে আসবো, কি বলো? লতা আবার হাসল, উজ্জ্বল চপল হাসি। সত্যি? হ্যাঁ। লতার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে বীরেশ্বর বলল, বাঘের বদলে তুমি আমায় কি দেবে বলো? কি দেব? বাঘের বদলে কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আপনাকে ভালো একটা প্রশংসাপত্র দেব। তার বেশি আর কিছু নয়। লতা নিজের মুখটা ভালো মানুষের মতো করে বলল, প্রশংসাপত্রের চেয়ে বেশি আর আপনার কি চাই?
বীরেশ্বর ক্ষুণ্ণ হলো। ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলো আজ উঠতে হলো, 8:30 বেজে গেছে। 50 মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই তবু যদি বাড়ি পৌঁছাতে 2 ঘন্টা লাগে। গাড়ি বারান্দার সামনে আয়নার মতো ঝকঝকে দীর্ঘাকৃতি একখানা মোটর দাঁড়িয়েছিল। লতা বীরেশ্বরকে বিদায় দিতে এসে বলল, কি চমৎকার গাড়ি, নতুন কিনলেন বুঝি? তারপর বীরেশ্বর বোধহয় 50 মাইল স্পিডে বাড়ির দিকে রওনা হলো। লতা ফিরে এসে বসল। তার মুখে মোনালিসার গূঢ় রহস্যময় হাসি। ও হাসিটা কিন্তু মোনালিসার নিজস্ব নয়। সকল নারী সময় বুঝে ওই রকম হেসে থাকে। লতার বাবা ফিরে এসে জিজ্ঞেস করলেন, বীরেশ্বর চলে গেছে? হ্যাঁ। হঠাৎ হাসি ফেলে লতা বলে উঠল, বীরেশ্বর বাবুর মতো এমন সর্বগুণমণ্ডিত লোক দেখা যায় না। তিনি বক্তৃতা দিতে পারেন, বাঘ মারতে পারেন, 50 মাইল স্পিডে গাড়ি চালাতে পারেন, শুধু নাচতে পারেন কিনা এ খবরটা এখনো পাইনি। বাবা, বীরেশ্বর বাবুর ভেতরের সত্যিকার মানুষটি কেমন? বাবা চিন্তা করে বললেন, জানি না। লতার চোখ দুটি এবার ক্রুদ্ধ এবং সজল হয়ে ওঠে। কেন কেন ওরা কেবলই অভিনয় করে? কেন এত যত্ন করে সত্যিকারের মানুষটাকে লুকিয়ে রাখে? ছদ্মবেশের এই ভাড়ামি দেখে তার লজ্জা করে। আর আর তাদের নিজেদের কি লজ্জা নেই? কিন্তু লতা মুখে কিছু না বলে ঘর থেকে আস্তে করে উঠে যায়। দিন 7 পরে বীরেশ্বর ফিরল। তার মোটরের পেছনে তখন একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা। লতা দোতলার জানলা থেকে সবই দেখছিল, কিন্তু তার নিচে নেমে আসতে বিলম্ব হলো। যখন নামলো তখন বীরেশ্বর তার বাবার কাছে বাঘ শিকারের গল্প করছে। লতাকে দেখে বীরেশ্বর বলল, এই যে তোমার বাঘ এনেছি। লতা স্ত্রী জাতি, সে স্বভাবতই বিস্ময় প্রকাশ করল। তারপর কৌতূহল ও শেষে আনন্দ জ্ঞাপন করে বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়িয়ে দিল। বাঘ পরিদর্শন হলো। তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করল। লতার বাবা কাজের মানুষ, ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনবার তার অবকাশ নেই। তিনি এক ফাঁকে অপসৃত হয়ে পড়লেন। কাহিনী শেষ করে বীরেশ্বর বলল, এবার তোমার বাঘ তুমি নাও। আমার বাঘা বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে? তার নাম লিখতে আর কতক্ষণ? বলো তো এক্ষুনি। তার দরকার নেই, লাকি বোনটা আমায় দেবেন। বীরেশ্বর লতার হাতটা চেপে ধরে বলল, লতা, এবার তোমার পালা, তুমি আমায় কি দেবে? হাতটা টেনে নিয়ে লতা বলল, ও, ভুলেই গিয়েছিল। দাঁড়ান, প্রশংসাপত্রটা লিখে পাঠিয়ে দিচ্ছি। সুতরাং দেখা যাচ্ছে ঐহিক এবং দৈহিক, পৈতৃক এবং পারত্রিক প্রতিবন্ধক না থাকলেও প্রণয়ের পথ কিন্তু কণ্টকাকীর্ণ। ক্রুদ্ধ বীরেশ্বর বাঘ নিয়ে ফিরে গেল এবং 10 দিন ধরে মেজাজ এমন তিরিক্ষি করে রাখল যে আত্মীয় পরিজন সকলেই সন্দেহ করলেন মৃত বাঘের প্রেতাত্মা বোধহয় তার কাঁধে ভর করেছে। কিন্তু 11 দিনের দিন হঠাৎ তার রাগ পড়ে গেল এবং আবার জেগে উঠল সেই আদিম নৃত্যলিপ্সা। সে টেলিফোনে লতাকে একটা ট্রাঙ্ক কল দিল। ওদিকে এই 10 দিনে লতাও কিছুটা ম্রিয়মাণ হয়ে পড়েছিল। নৃত্য দেখলে রাগ হয় বটে, কিন্তু না দেখলেও
মনটা খারাপ হয়ে যায়। এই হলো নারী জাতির স্বভাব। বীরেশ্বর টেলিফোনে বলল, তোমার জন্য তোমার লাকি গিফট তৈরি হয়ে গেছে। উদ্গ্রীব স্বরে লতা বলল, তৈরি হয়ে এসেছে? কোথা থেকে? এই তো শ্যাকরা বাড়ি থেকে একটা ব্রোচ পাঠিয়ে দেবো। আপনার বুঝি কাজ আছে? নিয়ে আসতে পারবেন না? কাজ? বীরেশ্বর লাফিয়ে উঠল। তোমার ঘড়িতে কটা বেজেছে? 3:05 কেন? আচ্ছা, 4:05 আমি গিয়ে পৌঁছাবো, কেমন? 1 ঘন্টায় 70 মাইল? কিন্তু বীরেশ্বর আর কিছু শুনল না। টেলিফোন ফেলে গ্যারেজের দিকে ছুটল। ঠিক 4:03 লতাদের বাড়ির সামনে একটা বিরাট শব্দ হলো। লোমহর্ষণ কাণ্ড। 70 মাইল নিরাপদে আসার পর বীরেশ্বরের মোটর লতার দরজার কাছে চিত হয়ে পড়েছে। একটা লোহা বোঝাই 3 টন লরি যাচ্ছিল, তারই সাথে কলিশন। মোটরের তলা থেকে বীরেশ্বরের সংজ্ঞাহীন দেহ বার করা হলো। তারপর ধরাধরি করে লতাদের বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতেই ডাক্তার। তিনি পরীক্ষা করে বললেন, ভয় নেই, মুখের আঁচড়গুলো মারাত্মক নয়, তবে বাঁ পায়ে ঢিবিয়া ভেঙে গেছে। লতা জিজ্ঞেস করলো, প্রাণীর ভয় নেই? না, কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়ে চলতে হবে, এই পর্যন্ত। এই সঙ্গে অবসান হয়েছে তা কেউ লক্ষ্য করল না। 1 ঘন্টা পরে বীরেশ্বরের জ্ঞান হলো। তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ নিয়ে বিছানায় শুয়ে আছে। লতা তার পাশে একটি টুলের উপর উপবিষ্ট। লতা জল ভরা চোখে বলল, কেন এত জোরে গাড়ি চালিয়ে এলেন? না হয় 2 ঘন্টা দেরি হতো। চিরন্তন প্রথা মতো বীরেশ্বর প্রথমে কথা বলল না। তারপর বলল, কেমন যেন আমার সারা গা এত জ্বালা করছে কেন? লতার বুক দুলে উঠল। সে বলল, টিনচার আয়োডিন। বীরেশ্বর বলল, আচ্ছা, আমার মুখখানা কি কেটে কুটে একেবারে বিশ্রী হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ও কিছু নয়, সেরে যাবে। বীরেশ্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আর কি হয়েছে? আর বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে। মর্মভেদী স্বরে বীরেশ্বর বলল, চিরজীবনে প্রেমের জন্য খোঁড়া হয়ে গেলুম। লতা উদ্বেলিত হৃদয়ে চুপ করে রইল। অনেকক্ষণ বীরেশ্বরও চুপ থাকল। তারপর তার বন্ধ চোখ দুটো দিয়ে 2-1 বিন্দু অশ্রু দেখা দিল। সে চোখ বুজেই বলল, লতা, আমরা না ভারী বোকা। কেন? কেন আবার? আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলা দরকার মনে করি না। কেন যেন নিজের যোগ্যতাই প্রমাণ করতে চাই। তাই আজ বলবার অবকাশ যখন হলো, আর সে কথা মুখ থেকে বার করার উপায় নেই। মৃদুস্বরে লতা বলল, কেন উপায় নেই? অধীর ক্ষুব্ধ কণ্ঠে এবার বীরেশ্বর বলে উঠল, কি বোকার মতো কথা বলো না লতা। কি হবে বলো? বললেই বা তুমি শুনবে কি? ভাঙা বাঁশির বেসুরো আওয়াজ কার শুনতে ভালো লাগে? লতা বলে উঠল, আমার ভালো লাগে, তুমি বলো। লতা! বীরেশ্বর প্রায় চিৎকার করে উঠল। বাঁশি ভেঙেই যে তার বেসুরো আওয়াজ আবার সুরে ফিরে এসছে। লতা তা বলল না। সে উঠে বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মাথাটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, ও তো চেঁচিও না, পাশের ঘরে বাবা আছেন। এতদিন খালি ছেলে মানুষই করলে কেন? কেন নিজের সত্যিকার পরিচয় দিতে এত দেরি করলে? কিন্তু বীরেশ্বরের সত্যিকারের পরিচয় দেওয়া তখনও শেষ হয়নি। সে কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে চুপ করে রইল। তারপর চাপা যন্ত্রণার সুরে বলে উঠল, লতা, আমার মাথা ছেড়ে দাও। অত জোরে চাপ চেপো না, বড্ড লাগছে। লতা রানী বীরেশ্বরকে তার ক্ষুধার্ত বুকে গ্রাস করল।
এভাবেই প্রকৃতির আদিমতম এক বিধান সার্থক হলো এবং প্রত্যহ হয়ে থাকে। অধ্যায় রচিত আদিম নৃত্য, গল্প পাঠে রণদৃত্য, গল্পের সূত্রধর আমি দেবদাস ভূঁইয়া, লতার চরিত্রে মালবিকা দত্ত, বীরেশ্বরের চরিত্রে আমি দেবদাস ভূঁইয়া এবং লতার বাবার চরিত্রে চিন্তয়ন বর্মন। আজকে এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর এই নতুন সিরিজ এর প্রথম গল্প। এই সিরিজটির নাম প্রেম ট্রেম এবং এটিকে IMDb'র মাধ্যমে আপনি 1 থেকে 10-এর মধ্যে রেটিং দিতে পারেন। পরের নিবেদনে রাতের রহস্য রেডিও আবার ফিরে আসবে এইরকম আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিওকে। ধন্যবাদ, শুভরাত্রি।